নমস্কার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল গতকালই প্রকাশিত হয়েছে। ওই ফলাফলে যেটা দেখা গেছে পরিষ্কারভাবে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কার্যত ধরাশায়ী হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার প্রায় ২৪ ঘন্টা পরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি সাংবাদিক বৈঠক করেন এবং এই সাংবাদিক বৈঠক থেকে তাৎপর্যপূর্ণভাবে তিনি যেটা জানিয়ে দিয়েছেন যে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন না। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে তিনি পরাজিত হননি, তাকে জোর করে পরাস্ত করা হয়েছে এবং তার জন্য তিনি যে শুধুমাত্র বিজেপির দিকে আঙুল তুলেছেন তাই নয়, তিনি নির্বাচন কমিশনকেও কিন্তু রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। একাধিক ঘটনার উদাহরণ তুলে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে তাকে এবং তার দলকে রাজ্যে পরাস্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, অর্থাৎ তিনি ইস্তফা দেবেন না, তার ফলে রাজ্যে কি কোনো সাংবিধানিক সংকট তৈরি হতে পারে? আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে এই বিষয়ে আলোচনা করি এবং বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিলেন কি দিলেন না তার উপর কোনো কিছু আর নির্ভর করছে না, কারণ তার যে টেনিয়ার সেই টেনিয়ার ইতিমধ্যেই তার সময় অতিক্রান্ত হয়েছে এবং রাজ্যপাল তাকে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তাকে যতদিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন কেয়ারটেকার সরকার পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন। কাজেই তিনি ইস্তফা দিলেন কি না দিলেন তার উপর কিছু নির্ভর করবে না। যে মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন, গোটা মন্ত্রিসভা যে মুহূর্তে শপথ নেবে, নতুন সরকার যে মুহূর্তে গঠিত হবে, সেই মুহূর্ত থেকেই কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা থাকবে না। কাজেই তিনি ইস্তফা দিলেন কি না দিলেন তার উপর কোনো কিছু নির্ভর করছে না। মুখ্যমন্ত্রী অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক জগতে তোলপাড় চলছে। অনেকেই তাকে কটাক্ষ করছেন, অনেকেই তাকে ফ্যাসিস্ট হিসেবে উদাহরণ হিসেবে তুলে ধরছেন এবং সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে আসছে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন পরাজিত হয়েছিলেন তিনি বলেছিলেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি আসলে পরাজিত হননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রথমবার নয় যে তিনি তার পরাজয় অস্বীকার করছেন। ২০২১ সালে নন্দীগ্রামে যখন তিনি শুভেন্দু অধিকারীর কাছে ১৯০০-র কিছু বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তখনও তিনি বলেছিলেন তাকে জোর করে লোডশেডিং করে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং এর বিরুদ্ধে তিনি হাইকোর্টেও গেছিলেন। ২০২৬ সালে খোদ ভবানীপুর থেকে যখন তিনি পরাস্ত হলেন শুভেন্দু অধিকারীর কাছে এবং ১৫,০০০-এরও বেশি ভোটে পরাস্ত হলেন তখনও কিন্তু তিনি জানিয়ে দিলেন এবং আজকে পরিষ্কারভাবে তিনি বললেন কিভাবে কাউন্টিং স্টেশনের ভেতরে তাকে হেনস্থা করা হয়েছে এবং কিভাবে তাকে পরাস্ত করা হয়েছে, তাকে হারিয়ে দেওয়া হয়েছে জোর করে। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন? এর পেছনে মূল কারণটা কি, মূল উদ্দেশ্যটা কি? রাজনৈতিক কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল নিচ্ছেন নিঃসন্দেহে সেটা বলা যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একেবারে কোনো রকমই আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তিনি যে এই মুহূর্তে রাজ্যের সীমা ছাড়িয়ে দিল্লির দিকে অর্থাৎ গোটা দেশ জুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, আজকে তার কথা থেকে কিন্তু সেটা উঠে এসেছে। তিনি কি বলেছেন যে আমি এখন ফ্রি, কোট আনকোট তিনি বলেছেন তিনি ফ্রি, কাজেই তিনি এখন যেখানে খুশি যেতে পারেন এবং একাধিক নেতা মন্ত্রী বিরোধী নেতাদের কথা, যেমন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, আপ নেতা, এদের সকলের নাম করে করে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে এরা সকলেই আসবেন, আসতে চেয়েছেন, এদের সাথে কথাবার্তা হচ্ছে। অর্থাৎ এবার যে তিনি ইন্ডিয়া জোটের দিকে মন দিচ্ছেন, অর্থাৎ ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে গড়ে তোলার চেষ্টা করছেন, সেই বিষয়টা কিন্তু আজকে ঠাড়ে ঠোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তার মূল লক্ষ্য এখন এই মুহূর্তে থেকে হচ্ছে দিল্লি, পাখির চোখ হচ্ছে দিল্লি এবং দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোই হবে তার মূল উদ্দেশ্য। যদিও এই কথা তিনি আজ নিজের মুখে উচ্চারণ করেননি, কিন্তু কার্যত তিনি সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। আপনাদের সবারই মনে থাকবে যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কিন্তু আমরা বিভিন্ন সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে বারবার কিন্তু তিনি বলেছেন যে প্রথমে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি এবার দিল্লির দিকে নজর দেবেন, এটা কিন্তু বারবারই তিনি বলেছিলেন।
অর্থাৎ এবারে যখন রাজ্যে তিনি পরাস্ত হলেন, রাজ্যে তার আর কোনো কাজ নেই, তিনি ফ্রি, তাই পুরোপুরি তিনি দিল্লির দিকে ধ্যান দেবেন এবং যে ইন্ডিয়া জোট গড়ে তোলার জন্য কয়েক বছর আগে তিনি উদ্যোগ নিয়েছিলেন, সেই জোটকে শক্তিশালী হিসেবে গড়ে তোলাই যে এবার তার মূল লক্ষ্য, সেই বিষয়টাও কিন্তু বোঝা গেছে। এর আগে ইন্ডিয়া জোট যখন নীতিশ কুমারকে নিয়ে তিনি করার চেষ্টা করেছিলেন, সেই সময় পরবর্তীকালে আমরা দেখেছি নীতিশ কুমার কংগ্রেসের সাথে হাত মিলিয়েছেন, কিন্তু সেই সময় জোট ঠিকমতো গড়ে উঠতে পারেনি, কারণ কংগ্রেসের সাথে আপের গণ্ডগোল, তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের সাথে সিপিআইএমের মতবিরোধ, অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের এত মতবিরোধ, এত ভেদাভেদ যে ইন্ডিয়া জোটকে পোক্ত করে গড়ে তোলা সম্ভব হয়নি। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য হচ্ছে মোদি, অর্থাৎ মোদির সরকার, দিল্লিতে মোদির সরকারকে মসনদ থেকে নামানোই যে তার মূল লক্ষ্য। এর আগেও একাধিকবার তিনি বলেছিলেন। আর যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তিনি পরাজিত হয়েছেন, তার ফলে পুরো নজরটা যে তিনি এবার দিল্লির দিকে দেবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে জোট করার, শক্তিশালী জোট গঠনের চেষ্টা করবেন এবং 2029 সালে যাতে লোকসভায় কোনো অবস্থাতেই বিজেপি সরকার গঠিত না হতে পারে, তার জন্য তিনি চেষ্টা করবেন। এটাই কিন্তু তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের মনে থাকবে যে গতকালই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি লড়াই ছেড়ে বেরিয়ে যাচ্ছি না। আজকে এক ধাপ এগিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি ফ্রি। এবার তাই তিনি বড় করে, অর্থাৎ এবারে তার খেলার মাঠটাকে তিনি অনেক বড় করছেন, রাজ্যের সীমা ছাড়িয়ে দেশের সীমানায় তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা বরাবরই চিনি বিরোধী নেত্রী হিসেবে, তার আন্দোলন বিরোধী নেত্রী হিসেবে তাকে অনেকেই 100 দেন, যদিও মুখ্যমন্ত্রী হিসেবে তাকে অনেকেই 100-তে 10 দিতেও রাজি নন, সেই তারাই কিন্তু আবার বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 100 দিতেও রাজি। কাজেই এবার আবার বিরোধী নেত্রীর ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং রাজ্যের সীমানা বা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার তিনি অনেক বড় মাঠে খেলতে যাচ্ছেন, সেই ইঙ্গিতই কিন্তু তিনি আজকে দিলেন। এবং তার সাথে যে বিভিন্ন অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোও যে জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে চায় এবং তারাও যে মনে করছে যে জোর করে তৃণমূল কংগ্রেসকে এ রাজ্যে হারিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টাও তিনি আজকে বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন। কাজেই আগামী দিনে কতটা শক্তিশালী আন্দোলন তিনি গড়ে তুলতে পারেন, আদৌ পারেন কিনা, বিজেপিকে দিল্লির মসনদ থেকে হাঁটানোর জন্য কতটা শক্তিশালী হতে পারে ইন্ডিয়া জোট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কতটা সেটা সফল হবে, সেই সমস্ত দিকে আমাদের নজর রাখতেই হবে। কিন্তু আপনারা নজর রাখুন বাংলা টুডে নিউজে। নমস্কার।